ওয়েলকাম প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা 12 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। আর যা ডাব্লিউবিপিএসসি বলো, এসএসসি বলো, আরআরবি, ডাব্লিউবিপি, কেপি প্রত্যেকটা এক্সামের পার্সপেক্টিভ থেকেই বা পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আর মিস করো না, মানে স্কিপ করো না ভিডিওগুলো, আর পুরোটা দেখবে। এখানে অনেকগুলো স্ট্যাটিক রিলেটেডও আমি ডিসকাস করি মাঝে মাঝে, মানে ধরো যে সমস্ত প্রশ্নগুলো আগের নিউজের সঙ্গে রিলেটেড রয়েছে সেগুলোকে একবার রিভাইজ করে দিই, কারণ নিউজ তো মুখস্থ করা সম্ভব না। যতটা সম্ভব ডিসকাস করে করে গল্পের মতো করে যতটা মনে রাখা যায়। মানে এক্সামের সময় তো এমসিকিউ থাকবে আর এই উত্তর আমাদের সামনেই থাকবে, তখন উত্তরটা দেখা মাত্র যাতে আমাদের মাথায় সেটা নক করে, সেই হিসাবে এটা লিখে রাখতে হয়। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন: হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এরো ইন্ডিয়া শো 2025? এরো ইন্ডিয়া শো এটা আমি জানুয়ারিতে একবার ডিসকাস করেছিলাম। সেটা কোথায় হচ্ছে? বেঙ্গালুরুতে হচ্ছে। আর তার থিম কি? তার থিম হচ্ছে রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস। 10th ফেব্রুয়ারি বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কাই এয়ারফোর্স স্টেশনে 15th এডিশনটা হচ্ছে, যার উদ্বোধন অনুষ্ঠান কে করেছেন? রাজনাথ সিং। তিনি হচ্ছেন আমাদের ডিফেন্স মিনিস্টার। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যদিও মহাকুম্ভ হলো আত্মদর্শনের কুম্ভ, তখন এরো ইন্ডিয়া হলো একটি গবেষণার কুম্ভ। মহাকুম্ভ যখন অভ্যন্তরীণ শক্তির উপর ফোকাস করছে, তখন এরো ইন্ডিয়া বাহ্যিক শক্তির উপর কেন্দ্রীভূত হবে। যেখানে মহাকুম্ভ ভারতের সংস্কৃতি প্রদর্শন করছে, সেখানে এরো ইন্ডিয়া ভারতের শক্তি প্রদর্শন করবে। তাহলে এরো ইন্ডিয়া 2025 এটা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম শো, এবং এটা 15th এডিশন হয়েছে। কোথায় হয়েছে? বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে হয়েছে। আর এর থিম হচ্ছে রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস। পরবর্তী প্রশ্ন: হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বিমস্টেক ইউথ সামিট হেল্ড ইন? প্রথম বিমস্টেক ইউথ সামিট কোথায় হচ্ছে? সেটা হচ্ছে গুজরাতে। বিমস্টেক বিমস্টেক মানে হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই যে ইউথ সামিট, তা 7 থেকে 11 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে 7 এবং 8 ফেব্রুয়ারি 2025 তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে 2 দিনের বিমস্টেক ডিজিটাল কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এই বিমস্টেকে কতগুলো কান্ট্রি অ্যাকুমুলেট রয়েছে? তা হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। বেসিক্যালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো এখানে রয়েছে। আর এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। বিমস্টেক স্থাপিত হয়েছিল 6th জুন 1997-এ। এগুলো স্ট্যাটিক প্রশ্ন। আর এবারে বিমস্টেক ইউথ সামিট কোথায় হয়েছে তাহলে? গুজরাতে। চলো পরবর্তী প্রশ্ন। সেটা হচ্ছে হুইচ প্লেয়ার won his 36th ন্যাশনাল টাইটেল অ্যান্ড 10th মেন্স স্নুকার ক্রাউন at the Indian Snooker Championship held in February 2025? তাহলে কোন প্লেয়ার তার 36তম ন্যাশনাল টাইটেল, তার সঙ্গে 10ম আম, পুরুষ বিভাগের স্নুকার ক্রাউন জিতলো ইন্ডিয়া স্নুকার চ্যাম্পিয়নশিপে, যেটা ফেব্রুয়ারিতে হয়েছে? তিনি হচ্ছেন পঙ্কজ আডভানি। পঙ্কজ আডভানি ভারতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের দাবি করেছেন, যিনি যশবন্ত ক্লাবে যেটা হয়েছে তার 36তম এডিশনে সামগ্রী জাতীয় খেতাব এবং 10মতম পুরুষদের স্নুকার মুকুট অর্জন করেছে। Which country is the host of Artificial Intelligence Action Summit 2025? আচ্ছা, কোন দেশ হোস্ট করছে আর্টিফিশিয়াল বা ইন্টেলিজেন্স বা এআই এর যে অ্যাকশন সামিট 2025-এ হচ্ছে? এটা হোস্ট করছে ফ্রান্স। ফ্রান্সের প্যারিসে এটা হচ্ছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে 11 ফেব্রুয়ারি 2025-এ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে এআই অ্যাকশন সামিটে সহ সভাপতিত্ব করেছিলেন। ইমানুয়েল ম্যাক্রন নিশ্চয়ই মনে আছে, এর আগের বছর অর্থাৎ 2024-এ তিনি ভারতে এসেছিলেন চিফ গেস্ট হিসেবে প্রজাতন্ত্র দিবসের। অর্থাৎ 2024-এর প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। তোমরা আমার কমেন্টে জানাবে এবার, অর্থাৎ এই বছর 2025-এ প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট কে ছিলেন? Kashmiri hand knotted carpet recently got its GI tag. What is the local name of it? আচ্ছা, কাশ্মীরি যে হ্যান্ড নোটের একটা কার্পেট আছে, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ মানে আমি বলেছিলাম এটা অনেকগুলো নিউজ এসেছে জিআই ট্যাগ নিয়ে, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অর্থাৎ কোনো প্রোডাক্ট কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশনে পাওয়া যাচ্ছে এবং সেই এরিয়াতে সেটা প্রসিদ্ধ, তাই জন্য সেই প্রোডাক্টকে জিওগ্রাফিক্যাল ট্যাগ দেওয়া হয় বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দেওয়া হয়ে থাকে। তো এই যে কাশ্মীরি হ্যান্ড নটেড কার্পেট, সেটা জিআই ট্যাগ রিসেন্টলি পেয়েছে কাশ্মীরের। এটা তার লোকাল নামটা কি? তার লোকাল নাম হচ্ছে কাল বফি।
স্থানীয়ভাবে কালবাফি নামে পরিচিত হস্তগিঁটযুক্ত কার্পেটের উৎপত্তি 15 শতকের পরে হয়েছিল, যা ধীরে ধীরে উচ্চ মাত্রায় পরিপূর্ণতা অর্জন করেছিল। এবং জিআই রেজিস্ট্রি চেন্নাই বিখ্যাত কাশ্মীর কার্পেটের বিশেষত্ব রক্ষা করার জন্য কাশ্মীরের হাতে গিঁটযুক্ত কার্পেটের এই নটের মানে গিঁটযুক্ত, হ্যাঁ, এটি নতুন লোগো দেওয়া হয়েছে বা নতুন জিআই ট্যাগ দেওয়া হয়েছে, তার সঙ্গে একটা বারকোডও দেওয়া হয়েছে। আর জিআই ট্যাগ নিয়ে যদি বলি কিছু স্ট্যাটিক প্রশ্ন ব্যাপারে, জিআই ট্যাগ প্রথম কোন প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছিল, তা হচ্ছে 2004 সালে প্রথম দার্জিলিং চা বা দার্জিলিং টি প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে টোটাল 22খানা পণ্য বা 22খানা আহ, পণ্যই তো বলে পণ্য সে তালিকায় জিআই তালিকাভুক্ত রয়েছে। তার মধ্যে কিছু কিছু যেমন মালদার লক্ষণভোগ আম, হিমসাগর আম, জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, তারপর বাংলা বিভিন্ন ধরনের রসগোল্লা। তারপর এর আগের বছর অর্থাৎ 2024-এ রিসেন্টলি কয়েকটা জিআই ট্যাগ মানে 5টা জিআই ট্যাগ অ্যাড হয়েছে, যেমন সুন্দরবনের মধু, কালো নুনিয়ার চাল যেটা জলপাইগুড়ির দিকে পাওয়া যায়, মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমানের গরদ, কোড়িয়াল, আর নদিয়া টাঙ্গাইল যে শাড়িগুলো রয়েছে সেগুলো জিআই ট্যাগ পেয়েছে। Which city has India's first indigenous automated biomedical waste treatment plant been launched? কোথায় ইন্ডিয়ার প্রথম ইন্ডিজিনিয়াস নিজস্ব যে অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট যে সমস্ত আবর্জনাগুলো ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা লঞ্চ করেছে, এটা কোথায় কোন শহরে হয়েছে, তা হচ্ছে নিউ দিল্লিতে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট অর্থাৎ বজ্র শোধনাগার সৃজনম, নাম তার সৃজনম, এইমস নয়াদিল্লিতে উদ্বোধন করেছে। এটি একটি সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কাউন্সিল ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে। এটির প্রাথমিক ক্ষমতা 400 কেজি পার ডে এবং এটি প্রতিদিন 10 কেজির অবক্ষয়যোগ্য চিকিৎসা বর্জ্য প্রক্রিয়া করতে পারে। ভারতে প্রতিদিন 743 টন বায়োমেডিক্যাল বর্জ্য তৈরি করে এবং যা স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। পরবর্তী প্রশ্ন, Where was the third edition of India Energy Week held recently? কোথায় এটা হচ্ছে? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত 11ই ফেব্রুয়ারি 2025 তারিখে নয়াদিল্লিতে তৃতীয় ভারত শক্তি সপ্তাহের উদ্বোধন করেছে। ইন্ডিয়া এনার্জি উইক থার্ড এডিশনে চলছে এটা। ঠিক আছে, নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছে কোথায়? দিল্লিতে। ইভেন্টটি বিশ্বব্যাপী শক্তির বাজার হিসেবে ভারতের তাৎপর্যকে তুলে ধরে এবং প্রথম ইন্ডিয়া এনার্জি উইক হয়েছিল বেঙ্গালুরুতে, যেটা হয়েছিল ফেব্রুয়ারি 2023-এ। সেকেন্ড হয়েছে গোয়াতে, থার্ড হলো দিল্লিতে। থার্ডের এটা হচ্ছে 11 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে চলবে এটা। এটা এখনো চলছে। এটি বিশ্বব্যাপী শক্তি সংস্থাগুলিকে নেটওয়ার্ক, প্রযুক্তি প্রদর্শন এবং টেকসই শক্তি অর্থাৎ সাস্টেনেবল শক্তির সমাধান অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম অফার করছে। Which country has launched Operation Devil Hunt in February 2025? ফেব্রুয়ারি 2025-এ কোন দেশ অপারেশন ডেভিল হান্ট লঞ্চ করেছে? সেটা হবে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সম্পত্তি ও লক্ষ্য করে ক্রমবর্ধমান সহিংসতা রোধ করতে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চালু করা হয়েছে। গাজীপুর জেলায় হামলা সারা দেশে ছড়িয়ে পড়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই ক্র্যাকডাউন নির্দেশ দেয়। অর্থাৎ আমরা জানি বাংলাদেশের এক ভয়াবহ পরিস্থিতি এবং তার গোলযোগের এক অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা মোকাবিলার জন্য তার যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট লঞ্চ করেছেন। কবে? ফেব্রুয়ারি 2025-এ। হুইচ কান্ট্রি ডেভেলপড দ্য R-37M মিসাইল? সেটা হবে রাশিয়া। R-37M মিসাইল রাশিয়া ভারতকে এই মিসাইলটি অফারও করেছে, যা বিশ্বের অন্যতম সেরা আকাশ থেকে আকাশে অর্থাৎ এয়ার টু এয়ার এটা নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এটি রাশিয়া দ্বারা বিকশিত হয়েছিল এবং R-37M ভিজুয়াল রেঞ্জের বাইরে শত্রু ফাইটার জেট এবং ড্রোনকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি R-33 মিসাইল থেকে বিকশিত হয়েছে এবং ট্যাঙ্কার বিমানের মতো উচ্চ মূল্যের প্ল্যাটফর্মকে লক্ষ্য করে এটা, যার সীমা 300 থেকে 400 কিলোমিটার এবং গতি 6 ম্যাক পর্যন্ত। দীর্ঘ পাল্লার বাধার জন্য এটি অত্যন্ত কার্যকরী করে তোলে। লুম্পি স্কিন ডিজিজ এলএসডি এর একটা ডিজিজ দ্যাট রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ মোস্টলি অকার্ড ইন হুইচ স্পিসিস? এই যে ডিজিজটা লাম্পি বা লুম্পি স্কিন ডিজিজ, এই লাম্পস এটা দেখতে পাওয়া গেছে মানে যার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ক্যাটেলের মধ্যে, ক্যাটেল ব্রিড বেসিক্যালি গরুদের মধ্যে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ গরুর গায়ে বিভিন্ন লাম্পস দেখতে পাওয়া যায়, লাম্পি
স্কিন ডিজিজ এটা। হায়দ্রাবাদ ভিত্তিক বায়োটেক কোম্পানিতে বায়োভেট দুগ্ধজাত গবাদি পশু এবং মহিষের জন্য একটি লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন, বায়ালু সি ভ্যাকসিনের জন্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন অনুমোদন পেয়েছে। এই লাম্পি স্কিন ডিজিজ হলো একটি সংক্রামক ভাইরাল রোগ যা পক্স ভিরিড পরিবারের অংশ, এবং এই যে লাম্পি ডিজিজ এটা একটা ভাইরাস দ্বারা সৃষ্ট। তো যেমন এবার রিসেন্টলি পিএসসি এর কিছু এক্সামে, যেমন ক্লার্কশিপ অথবা মিসলেনিয়াস কোনো একটা এক্সামে ডিজিজ রিলেটেড প্রশ্ন কিন্তু এসেছিল। সেদিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট, মানে লাম্পি স্কিন ডিজিজ এটা রিসেন্টলি দেখতে পাওয়া গেছে। এটা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? ক্যাটেলের মধ্যে। ক্যাটেল ব্রিড মানে গবাদি পশু, গরু। থ্যাংক ইউ। আজকের মতো এই এই কটাই প্রশ্ন ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসবে সেগুলো তোমাদের কাছে আপডেট চলে আসবে। তার সঙ্গে বিভিন্ন চাকরির নোটিশও আমি এখানে দিয়ে থাকি চ্যানেলে। তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে দেখতে পারো। জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জানুয়ারি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা একটা ম্যারাথনে 1 ঘন্টার মধ্যে সমস্ত জানুয়ারির নিউজগুলোকে এমসিকিউ আকারে ডিসকাস করা হয়েছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পরীক্ষার পার্সপেক্টিভ থেকে সময় কম রয়েছে, শর্ট টাইমে তাড়াতাড়ি দেখতে হবে, তারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো। আর যে সমস্ত চাকরির নোটিফিকেশন গুলো বেরিয়েছে সেগুলো দেখবে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। সেন্ট্রাল এবং স্টেট লেভেল যে সমস্ত গভর্নমেন্টের যে চাকরিগুলো বেরোচ্ছে সেগুলো আমি করে দিয়েছি। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।